বাংলাদেশের মানুষ কখনো এই খুনিদের, এই সন্ত্রাসীদের, এই হায়নাদেরকে প্রশ্রয় দেবে না। খুব দ্রুতই বাংলার মানুষ জেগে উঠবে এবং বাংলাদেশে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে শান্তির পথে, উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে যে অগ্রযাত্রা মেট্রো ট্রেনে আমরা ছুটছিলাম, সেই মেট্রো ট্রেনের গতি আরো প্রবল হয়ে বুলেট ট্রেনে রূপান্তর হবে শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেই মেট্রো ট্রেনের যুগ থেকে বুলেট ট্রেনের যুগে প্রবেশ করার জন্য বাংলার মানুষই শেখ হাসিনাকে বিশ্বের বুকে কাঁপন ধরান একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে দেশকে পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে দেবেন। সেদিন কিন্তু খুব বেশি দূরে নয়। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি বলবো, ধৈর্য ধরুন, হতাশ হবেন না, ভয় পাবেন না, কুণ্ঠিত হবেন না, বিচলিত হবেন না। আলো আসছে, আলো আসবে। ঘোর অমানিসার পরে সব সময় যেমন লাল টকবকে সূর্যের উদয় হয়, বাংলার ভাগ্য আকাশে আজ যে দুর্যোগের কালো মেঘ খুনি ইউনূস নাম করে কপাল কুঁচকিয়ে বাংলার মাটিকে কলঙ্কিত করছে, সেই মেঘ অতি দ্রুতই শেখ হাসিনা নামক রক্তিম লাল একটি সূর্যের উদয়ের মধ্য দিয়ে লাল সবুজের ভূমিকে পুনরায় পবিত্র করবে। আমাদের আরো কিছুক্ষণ সময় হাতে রয়েছে। আমি অপ্রিয় কথার মুখোমুখি আজকে সম্মতি নিয়ে এসেছেন শেখ ওয়ালি আসিফ ইনান। দর্শক শ্রোতা, আপনারা যদি আরো কিছু প্রশ্ন বানে শেখ ওয়ালি আসিফ ইনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগকে জর্জরিত করতে চান, তাহলে আমার মাধ্যমে এই সুযোগটুকু আপনারা নিতে পারেন। আপনাদের যে কোনো কঠিন প্রশ্নে আমি ওনাকে ছাড় দেব না এবং ওনাকে এই প্রশ্ন মানে অবশ্যই জর্জরিত করতে চাই। অনেকের এখানে আজকে যে শত শত মানুষ যে ইনবক্স করছে, তাদের কাছ থেকে আমি অনেকগুলো পরে পরে নিজে নিজে একটি তৈরি করলাম। এটা আমার মনে হয় আপনাকে সবচেয়ে বিব্রতকর একটি পরিস্থিতি তৈরি করবে শেখ ওয়ালি আসিফ ইনান। কিন্তু যেহেতু আপনি অপ্রিয় কথার মুখোমুখি হতে সম্মত হয়েছেন, আমার কাজ হলো অপ্রিয় কথা বলা। অনেকের ধারণা বা অনেকে প্রকাশ করছে যে গত 15 বছর ছাত্রলীগ বিভিন্নভাবে তাদের বিভিন্ন কমিটি বাণিজ্য করেছে। ভবিষ্যতের ছাত্রলীগ, আপনি সাধারণ সম্পাদক হিসাবে এটা কি স্বীকার করছেন? বা যদি অস্বীকার করেন, তাহলে ভবিষ্যতে আপনারা এই ধরনের, যাতে আপনাদের উপর কোনো অপবাদ না আসে, তার জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ। খুব ভালো একটি বিষয়ের উপস্থাপন আপনি করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই বিষয়ে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের গত 15 বছরের কমিটি বলতে রিপন ভাই, রতন ভাই, মাননীয় সাংসদ রিপন ভাই এবং রতন ভাইয়ের কমিটি, মাননীয় সাংসদ বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলমের কমিটি, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসেনের কমিটি, এরপরে শোভন ভাই, রাব্বানী ভাইয়ের কমিটি, জয় ভাই লেখক দাদার কমিটি এবং আমাদের কমিটি পর্যন্তই গত 15 বছরের বা 16 বছরের যে কমিটির ডায়াস গুলো, এই নামগুলোই আপনি প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে দেখতে পাবেন। এর কোনো কমিটিতেই কোনো প্রকার সাংগঠনিক কাজে কোনো আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে বলে আমি কখনোই অবগত নই। এবং আমার এই সকল ভাইদের পক্ষ থেকে, রিপন ভাই, রতন ভাই, বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির, শোভন ভাই, রাব্বানী ভাই, জয় ভাই লেখক দা, আমার সভাপতি সাদ্দাম হোসেন, সবার পক্ষ থেকেই আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই অভিযোগকে আমি সরাসরি মিথ্যা এবং প্রোপাগান্ডা বলে অস্বীকার করছি। এবং আমি এটাও বলতে চাই যে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে যারা এই মেটিকুলাস ডিজাইন করেছে, এই মেটিকুলাস ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু আজকে ইউনূস সাহেব কিন্তু ওই আমেরিকায় গিয়ে ক্লিনটন ফাউন্ডেশন একটি প্রোগ্রামে সরাসরি বলেছেন, দিস ইজ নট এ ডিজাইন মেড ইন জাস্ট ডেজ, ফর মেনি ইয়ার্স দিস হ্যাজ বিন ডিজাইনড মেটিকুলাসলি। উনি নিজে বলেছেন, কোট আনকোট, এটা একেবারে নিজের কথা। তো 1-2 বছরের প্ল্যানে এটি হয়নি, দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিদের নামে, ছাত্রলীগের নেতা কর্মীদের নামে নানান রকম
মিথ্যার বেশাদি সাজিয়ে অপবাদ দিয়ে তাদেরকে কালার্ট করার, কলঙ্কিত করার একটি অপচেষ্টা হয়েছে। আমি আমার নেতাকর্মীদেরকে অনুরোধ করব, সাদাকে সাদা কালোকে কালো অবশ্যই বলতে হবে, কিন্তু কোনটি সাদা আর কোনটি কালো সেটি কিন্তু আমাদের চোখ দিয়েই দেখতে হবে। তথাকথিত কোনো সুশীল মিডিয়া কিংবা হলুদ মিডিয়ার চাতাকলে পড়ে নিজেদের সংগঠনের নেতৃত্বকে অপমানে বা মিথ্যা অপবাদে পিষ্ট করা যাবে না। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক এবং সচেতনভাবে দৃষ্টি রাখতে হবে। সামনের দিনে অবশ্যই এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও আমাদেরকে সজাগ এবং সতর্ক থেকে সংগঠন পরিচালনা করতে হবে। আজকের এই অপ্রিয় কথার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে প্রশ্নটি দিয়ে আজকের এটা শেষ করতে চাই সেই বিষয়টা হলো যে বাজারে প্রচার আছে আগামীকালকে টঙ্গীপাড়ায় কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি সংক্ষেপে এ বিষয়ে আপনার মতামত বা আপনার কোনো কিছু বলার থাকলে দিয়ে আজকে শেষ করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। শেখ ওয়ালি আসিফ ইনাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ। দেখুন, বাংলার তীর্থভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শায়িত রয়েছেন আমাদের আদর্শিক পিতা, আদর্শিক নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো কোনো কারণে যদি কোনো অপশক্তি কোন রকম বিন্দু মাত্র চেষ্টা করেন সেই পবিত্র ভূমির 1 ইঞ্চি মাটিরও কোনো ক্ষতি সাধন করতে, আমার মনে হয় গোপালগঞ্জে ইট কাঠ পাথর রাস্তা বালি নদী খাল বিল সবকিছু মিলে তাদেরকে আঁকড়ে ধরে প্রকৃতির খেলায় কি ফলাফলের সম্মুখীন করে সেটি কিন্তু তাদেরকে ভেবে নেওয়া উচিত হবে। একটি দেশ, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, এই দেশের সকল নাগরিকদেরই রাজনৈতিক চর্চার অধিকার রয়েছে, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে। 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতেই একজন নাগরিকের রাজনীতি করার, রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। তবে সেই রাজনীতি, রাজনৈতিক কর্মসূচি যদি কোনো কারণে দেশের ইতিহাসকে বিকৃত করার জন্য হয়, দেশের ঐতিহাসিক কোনো স্থানে, দেশের মানুষের কাছে তীর্থভূমি বলে খ্যাত কোনো স্থানে কোনো প্রকার সামান্যতম ক্ষতি সাধন করার জন্য হয়, তাহলে তার প্রতিরোধ কিভাবে করতে হয় সেটি অবশ্যই গোপালগঞ্জের মানুষ, টুঙ্গিপাড়ার মানুষ খুব ভালো করেই জানে। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি যেহেতু কথাটা নিজে উত্থাপন করলাম, সেই সাথে আমি জানি যে আমাদের এই বহুল প্রচলিত এই অনুষ্ঠান বাংলাদেশের সকল যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা যারা রয়েছেন, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর একদম ওয়াকার, জেনারেল ওয়াকার সহ সবাই আমাদেরকে অবলোকন করেন। তাদের উদ্দেশ্যে আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের তীর্থভূমি, বাংলাদেশের জাতির পিতার তীর্থস্থান যেখানে উনি শায়িত আছেন, সেখানে নিরাপত্তা বিধান আপনাদের কর্তব্য। যদি তা না হয় তাহলে বিশ্বে যেমন স্টেট ডিপার্টমেন্ট সহ সমস্ত জায়গায় এই বিষয়টা বাংলাদেশের বিরুদ্ধেই যাবে এবং এটা নিরাপত্তার দায়িত্বে আপনারা একদম নিশ্ছিদ্র নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে। এবং যারা বাংলাদেশে রাজনীতি করছেন এবং বিভিন্ন মতের প্রকাশ করছেন, অবশ্যই আপনাদের সকলের মতামতের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল, ভিন্ন মত অবশ্যই থাকতে হবে। তবে আপনাদেরকেও শান্ত থাকার জন্য আহ্বান করছি। কোনো ধরনের উস্কানিতে জনগণ সহ কেউ পা দিবেন না এবং নিরাপত্তা বিধান করবেন। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের হাতে একদমই সময় নেই, আমরা 3 মিনিট ওভার হয়েছি। কিন্তু আরো একটি অপ্রিয়, আমি বলেছিলাম আমি কথা রাখতে
পারিনি, কারণ আজকে আপনার উপস্থিতিতে আমাদের শ্রোতা মণ্ডলীরা খুব উৎসাহিত এবং সুযোগ পেয়েছে আপনাদেরকে অপ্রিয় কথা বলার জন্য, এবং সেটাকে আমাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। অতএব আরেকটি অপ্রিয় কথা, আমি জানি যে আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে, আমি বলি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া একটা গৌরবের বিষয়, যদিও বর্তমানে এটা পাকিস্তান সরকারের চেয়ে খারাপ অবস্থায় বা রয়েছেন আপনারা, কিন্তু আপনার নামে এবং আপনার সভাপতির নামে যে আপনারা অনেকের অভিযোগ আপনারা পালিয়ে গিয়েছেন, শব্দটা আমি বলিনি, আমি বলবো যে আপনারা নিরাপদে আছেন। নিরাপদে থাকা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব, কিন্তু যেহেতু অভিযোগটা হলো যে আপনারা সরে গিয়েছেন, আপনারা পালিয়ে গিয়েছেন, এটার উত্তর আপনি এই অপ্রিয় সত্য কথার কি উত্তর জানাবেন? ধন্যবাদ। জি জি দস্তগীর ভাই, ধন্যবাদ আপনাকে বিষয়টিকে তুলে আনার জন্য। যদিও আমার নিজ থেকে এই বিষয়টি বলা উচিত ছিল, আমি সরি, আমার এই বিষয়টি উল্লেখ করা হয়নি। দেখুন, ভারতীয় উপমহাদেশে একটা রাজনৈতিক কালচার রয়েছে, সেই ব্রিটিশ বিরোধী সময় থেকে বাংলা মাটির, বাংলাদেশের যে পাকিস্তান বিরোধী 24 বছরের যে বঞ্চনা শোষিত হওয়ার ইতিহাস, এই সবকিছু মিলে একটি ধারা রয়েছে। এবং তারপরেও মহান স্বাধীনতা যুদ্ধ 9 মাসে, 75 পরবর্তী সময়ে দীর্ঘকাল সামরিক শাসনের বুলেট বেয়নেটের আঘাতে ক্ষত বিক্ষত হওয়ার একটি রাষ্ট্রীয় ইতিহাস, 1/11 সময়ের একটি ইতিহাস, 2001 থেকে 6 সময় দুঃশাসনের একটি ইতিহাস। সবকিছু মিলিয়ে আমাদের রাজনৈতিক ইতিহাসের সাথে, রাজনৈতিক ধারার সাথে, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে, রাজনৈতিক সময়কালের সূচির পরিবর্তনের সাথে সাথে একটি বিষয় কিন্তু সব সময় আমরা লক্ষ্য করেছি বা করেছেন আপনারা, বা ইতিহাস ঘাটলে এই বিষয়টি দেখা যায়, রাজনৈতিক নেতাদের কৌশলগত আত্মগোপন। আমাদের এই সময়ে যে আত্মগোপনে থাকা বা কৌশলগত কারণে নিরাপদে থাকা, এটি আসলে দলের স্বার্থেই, দেশের স্বার্থে। আমি আমার ছাত্রলীগের ভাইদের বলতে চাই যে দেখুন, আমি ইনান একেবারে স্কুলে পড়ার সময় থেকে ছাত্ররাজনীতির সাথে যুক্ত। ক্লাস 8-এ যখন ছিলাম, তখন আমি স্পষ্ট মনে আছে, আজিজ মার্কা নির্বাচন কমিশনের একটি আন্দোলন হয়েছিল। আজিজ সাহেবকে টিভিতে দেখা যেত, টাক মাথার একজন ভদ্রলোক, খাটো করে একজন লোক, আজিজ সাহেব নির্বাচন কমিশন আছেন। দস্তগীর ভাই নিশ্চয়ই মনে আছে, আজিজ মার্কা একটি নির্বাচন কমিশন হয়েছিল, 1.25 কোটি ভুয়া ভোটার সেই আজিজ কমিশন বানিয়েছিল। সেই কমিশনের বিরুদ্ধে রাজপথে একজন ক্ষুদ্র রাজনৈতিক সামান্য জ্ঞানের কর্মী হিসেবে থাকার সুযোগ আমি পেয়েছিলাম। সেখান থেকে ধীরে ধীরে তিলে তিলে রাজনীতি করে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার মতো বিরল গৌরবের অধিকারী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাদের ম্যান্ডেট নিয়ে আমাকে করেছে। সুতরাং এই সংগঠনের জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, আমি না অন্তত এক বিন্দু পিছপা হব না। নেত্রী যখনই এই কৌশলগত অবস্থান থেকে বেরিয়ে নিজেকে আত্মাহুতিও যদি দিতে বলেন, নিজেকে বিসর্জন যদি দিতে পারেন, নিজেকে বলি যদি দিতে পারেন, সেক্ষেত্রে আমি পিছপা হব না। অনেকে আমাকে বলেছেন আপনাকে এই মুহূর্তে বের হওয়া যাবে না, খুব গোপনীয় ভাবেই থাকতে হবে, কারণ ওরা আপনাদেরকে পেলে, আপনারা দেখেছেন পুলিশ ভাইদেরকে যেভাবে মেরে ঝুলিয়ে রেখেছে, বিজেপির ভাইদেরকে যেভাবে মেরে ঝুলিয়ে রেখেছে, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যেভাবে মেরে ঝুলিয়ে রেখেছে, পৈশাচিক কায়দায়, যে প্রস্তর যুগীয় কায়দায় যেভাবে মেরেছে, এখন তো আমরা দেখলাম পাথর দিয়ে মারে। তো এখন হয়তো বা নেতা কর্মীরা যদি আমাকে সতর্ক হয়, তাহলে বলতে পারে যে আপনাকে গেলে পাথর দিয়ে মেরে ফেলবে। ভাই একটা কথা বলতে চাই, মাথা বান্ধাইয়া পৃথিবীতে আসেনি। মৃত্যু আজ হোক কাল হোক, হবেই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, মরতে তো হবেই, বীরের মতোই মরবে। তবে সেই সময় যখন আসবে, তখনই সম্মুখে এসে প্রয়োজন মৃত্যুর দুয়ারে নিজেকে বিলিয়ে দিয়ে হলো এই সংগঠনের স্বার্থকে রক্ষার জন্য যে জীবনের শেষ রক্ত পর্যন্ত কাজ করে যাব। ভয়ের কিছু নেই বন্ধুরা, বিচলিত হওয়ার কিছু নেই। এই মবের রাজত্ব, এই সন্ত্রাসের রাজত্ব, এই অপশাসন, এই দুঃশাসন, এই অন্যায়, এই অবিচার, এই অমানবিকতা, পৈশাচিকতা এই বাংলার মাটিতে খুব বেশি স্থায়ী হবে না। সময় ঘনিয়ে এসেছে, দিনে দিনে বহু বাড়িয়াছে তাহাদের দেনা, দ্রুতই শোধিতে হইবে ঋণ।
সেই ঋণ শোধ করার সময় ওদের চলে এসেছে। এবং আমি আরেকটি বিষয় বলবো, আসন্ন এই সময়ে দেশের পরিবর্তিত যে প্রেক্ষাপট হবে, সেই প্রেক্ষাপটে আমি অগ্রিম নির্দেশনা দিয়ে রাখছি ছাত্রলীগের সকল ভাইদের যে আমাদের সবাইকে স্থির থাকতে হবে, শান্ত থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যাও কিন্তু বলেছেন যে আমি আইনের শাসনে বিশ্বাসী, আইনের বাস্তবায়নে বিশ্বাসী। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই সকল অপরাধীদের বিচার নিশ্চিত করব। পুলিশ গণহত্যার বিচার নিশ্চিত হবে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে, ছাত্র জনতা হত্যার ডিজাইন বাস্তবায়নকারীদের বিচার নিশ্চিত হবে, স্নাইপার রাইফেল দিয়ে ছাত্রদের, শিক্ষার্থীদের, মানুষদেরকে গুলি করে হত্যার বিচার নিশ্চিত হবে, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইদের, বোনদের, বন্ধুদের হত্যার বিচার অবশ্যই এই বাংলার মাটিতে নিশ্চিত হবে। সোহাগ নামক একজন ব্যবসায়ীকে পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে হত্যা। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম আদিম যুগে মানুষরা শিকার করার জন্য পশু পাখি, জন্তু জানোয়ারদের পাথর মেরে হত্যা করত। তো সেই আদিম যুগ আমরা কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে বাংলার মাটিতে পুনরায় এই আদিম বাংলার জনক বলবো, আধুনিক বাংলার জননী শেখ হাসিনা, স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই আধুনিক বাংলাকে আদিম বাংলায় রূপান্তরকারী কুখ্যাত সেই ইউনূসের এই আদিম যুগীয় যে শাসন আমরা দেখতে পাচ্ছি, তার একটি প্রতিফলন এই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। সারা বাংলাদেশে একই চিত্র, একই প্রেক্ষাপট, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক হত্যা, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসত বাড়িতে হামলা এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করার মতো ভিন্ন কার্যক্রম আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে বিচারহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি সুশাসনের বাংলাদেশে রূপান্তর করেছিলেন। সেখান থেকে একটি বিচারহীন, ন্যায়হীন, নীতিহীন বাংলাদেশের পথে যে এই পিছু টান আমাদেরকে দেয়া হলো, তারই একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আজকে মব সন্ত্রাসের নাম করে, মব অ্যাটাকের নাম করে যেইভাবে দেশে একটি মূর্তিমান আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা পৃথিবীর কোনো দেশেই সম্ভব বলে আমি অন্তত একজন সভ্য সমাজের মানুষ হিসাবে বোধ করি না। কারণ আজকে দেখুন, রাস্তায় যেই বের হচ্ছে, সে আমাদের মা হোক, বোন হোক, ভাই হোক, বাবা হোক, রাস্তার একজন সাধারণ মানুষ হোক, সবাই কিন্তু একটি চরম মূর্তিমান আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তাদের যে এই দুর্বিষহ অবস্থা, দুঃসহ বেদনা, যাতনাময় পরিস্থিতি, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা বা পরিবেশ নেই, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ আপনারা দেখেন, আজকে যেইভাবে কোর্ট প্রাঙ্গণে মানুষের উপরে হামলা করা হচ্ছে, কোর্টে আইনজীবীরা যাচ্ছেন তাদের ওকালতি করার জন্য, সেখানে আইনজীবীদেরকে পর্যন্ত গায়ে হাত দেওয়া হচ্ছে। আজকে পুলিশকে ডিউটি করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাচ্ছে, তাদের উপরে মব অ্যাটাক করা হচ্ছে, মব ভায়োলেন্স করা হচ্ছে। আজকে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে অ্যাটাক করা হচ্ছে। বিভিন্ন তদবির বাণিজ্যের নামে, চাঁদাবাজির নামে, বিভিন্ন প্রকার অনৈতিক তদবিরের নামে যখনই তারা এই তথাকথিত সমন্বয়ক মত গোষ্ঠী কোথাও যাচ্ছেন, তাদের ফায়দা তুলতে না পারছেন, তখনই তারা সেখানে নানান রকম তকমা লাগিয়ে, ট্যাগ দিয়ে সেই অফিসগুলোতে হামলা করছে, ভাঙচুর করছে। এটি কি একটি সভ্য দেশে হতে পারে? এভাবে কি একটি দেশ কোনোদিন চলতে পারে? আপনি যেই কথাটি আমাকে বলেছেন দস্তগীর ভাই, আপনিও এর উত্তর জানেন, সারা দেশ আজকে জানে, জাতি আজকে জানে যে বাংলাদেশের পরিস্থিতিটা কি। বাংলাদেশে আজকে এই পরিস্থিতি যে পৃথিবীর দেশে দেশে আজকে আমাদের ভিসা ক্যান্সেল করা হচ্ছে বাংলাদেশিদের। বাংলাদেশের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যখন অ্যাপ্লাই করছে, তাদের ভিসা ক্যান্সেল হচ্ছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষগুলো যারা বিদেশে গিয়ে কিছু করে খায়, তারা যখন বিদেশে গিয়ে কিছু করার জন্য চেষ্টা করছেন, ভিসা অ্যাপ্লাই করছেন, তাদের সেই ভিসাগুলো রিজেক্ট করা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে আজকে আনার জন্য আমি এই সমন্বয়কদের, এই মব সন্ত্রাসীদের, সর্বোপরি এই যারা আজকে তথাকথিত উপদেষ্টা প্যানেলের নাম করে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে মত্ত হয়েছেন, তাদের সকলকে আমি বলতে চাই, এখনো সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যান, সত্যের চলে আসুন, ন্যায়ের পথে চলে আসুন, নিজেদের দায়িত্বের জায়গা থেকে দ্রুততার সাথে
দেশকে সাংবিধানিক রাস্তায় ফিরিয়ে দিয়ে আপনারা ভালো মতো সুন্দর মতো দেশকে পুনরায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন আল্লাহর হস্তে। প্রিয় প্রশ্ন হলো, ছাত্রলীগ কি এর দায় এড়াতে পারে? ছাত্রলীগের নেতা হিসাবে আপনি কিভাবে দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায় যেখানে ছাত্রলীগের আধিপত্য ছিল, শব্দটা যদি আমি ব্যবহার করতে পারি, আপনি যদি এটা ঠিক করে বলেন, তাহলে ছাত্রলীগ কি এর দায় এড়াতে পারে যে এই যে একটা প্রজন্মের জন্ম হলো, আমি কে তুমি কে রাজাকার, এবং তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশের প্লেয়ার হিসেবে, তারা কিন্তু মেটিকুলাসলি ডিজাইন করেনি, করেছে অন্য জায়গায়, সেখান থেকে এর অংশ হিসাবে তারা যে এর অংশ হয়ে গেল, সেখানে কি আপনারা দায় এড়াবেন? আর যদি দায় না এড়াবেন, ভবিষ্যতের ছাত্রলীগ কি আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, না ভবিষ্যতের ছাত্রলীগ কি করবে? ধন্যবাদ আপনাকে। অপ্রিয় কথার মুখোমুখি হচ্ছেন আজকে শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের প্রশ্ন থাকলে আমার কাছে পাঠাতে পারেন ইনবক্স করে, আমি চেষ্টা করবো ইনানকে জিজ্ঞেস করার জন্য। ইনান, দয়া করে যদি আমার লাস্ট প্রশ্নের উত্তর দেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দেখুন, খুব সুন্দর একটি বিষয় আপনি তুলে এনেছেন। সেদিন রাতে আপনি আমার যে ভয়েস বার্তাটি ইতিমধ্যে এখানে ভিডিওর মাধ্যমে প্রদর্শন করলেন, এটিতে কিন্তু স্পষ্টই উল্লেখ রয়েছে যে আমরা স্ট্রিক্টলি আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছিলাম যেন কোনো প্রকার উস্কানিতে নেতাকর্মীরা পা না দেয় এবং কোনো প্রকার ষড়যন্ত্রের বলি যেন আমাদেরকে না হতে হয়। কারণ আমরা কিন্তু স্পষ্টতই বুঝতে পারছিলাম যেখানে কোর্টের রায়ের মধ্য দিয়ে একটি স্ট্যাটাস কো জারি হয়ে ছাত্রদের শিক্ষার্থীদের মনের যেই চাওয়া সেই অনুযায়ী একটা সমাধানের পথে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে নিয়ে এসেছিলেন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সুযোগ করে দেওয়ার উনি চেষ্টা করছিলেন আদালতের মাধ্যমেই, যেহেতু আইনের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল আমরা জানি। সেখানটাতে যারা ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছিল, শিক্ষার্থীদের কোমলমতি শিক্ষার্থীদেরকে কাজে লাগিয়ে মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন করার চেষ্টা করতেছিল, মানে তখন তো আসলে মেটিকুলাস ডিজাইন এই অত্যন্ত সুন্দর শব্দযুগল তো আমরা জানতাম না। আমরা তখন বলতাম যে কোথাও একটা খুব গভীর ষড়যন্ত্র হচ্ছে। ইউনূস সাহেব এই মেটিকুলাস ডিজাইন শব্দটির মধ্য দিয়ে ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয় যে এই শব্দগুলো ব্যবহারের মধ্য দিয়ে না উনি আসলে বুঝিয়ে দিয়েছেন কতটা গভীরে এই ষড়যন্ত্রের বীজ গঠিত ছিল, এই কতটা গভীরে তারা শিকড় বিস্তার করেছিল। আসলে আপনি ঠিকই বলেছেন যে ছাত্রলীগের তো খুব ভালো অসংখ্য কর্মী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে বিষয়টা কি ঘটলো? দেখুন, আমরা কিন্তু বারংবার চেয়েছি কোনোভাবেই যেন ওদের এই ডিজাইনের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী লাশ হয়ে তার ঘরে ফিরতে না হয়। যে শিক্ষার্থীটি তার বাবা মায়ের স্বপ্ন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, যে শিক্ষার্থীটি হয়তোবা এক গরিব রিক্সাওয়ালার রিক্সা চালানো ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, আমরা কখনোই চাইনি যে সে লাশ হয়ে সেই রিক্সাওয়ালার কাঁধে কবরে যাক। আমরা কখনো এটি চাইনি। এটি চাইনি বলেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সহনশীলতা প্রদর্শনের চেষ্টা করেছি। কিন্তু এরপরেও আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা করে তাদেরকে রক্তাক্ত করে এক পর্যায়ে বাধ্য করা হয়েছে প্রতিরোধ করতে। আমরা দেখেছি সেটা। এবং আজকে দেখেন তাদের এই মেটিকুলাস ডিজাইন, গভীরতম ষড়যন্ত্র, স্নাইপার রাইফেলের ব্যবহারের মধ্য দিয়ে সারা দেশে এত ছাত্র জনতা, এত শিক্ষার্থীদেরকে হত্যা, এত পুলিশ ভাইদেরকে হত্যা, এত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের আওয়ামী অন্তপ্রাণ নেতাকর্মীদেরকে হত্যা। এরপরেও আপনি একটি বিষয় খেয়াল করে দেখুন, সারা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়, সরকারি বলেন বেসরকারি বলেন কিংবা কোনো কলেজ বলেন, কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বলেন, কোনো ডিপ্লোমা ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলো বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলেন কিংবা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরে শিক্ষা প্রতিষ্ঠান প্রেমিসেসে ছাত্রলীগের সাথে কোনো দ্বন্দ্ব হয়ে, ছাত্রলীগের সাথে কোনো ঝামেলা, ছাত্রলীগের সাথে কোনো সংঘাত হয়ে, সংঘর্ষ, কোনো শিক্ষার্থী নিহত হয়েছে এরকম কোনো ঘটনা কি আমরা আজ পর্যন্ত দেখিনি। এরকম কোনো ঘটনা ঘটেনি। এরকম কোনো ঘটনা এই কারণেই ঘটেনি যে আমরা
খুব সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছিলাম। আমরা চেষ্টা করেছি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে অত্যন্ত ভালোবেসে তিনি যে নির্দেশনাগুলো দিচ্ছিলেন, শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার দূরত্ব দ্বন্দ্ব যেন সৃষ্টি না হয়। তিনি বারবার বলছিলেন যে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, এই অবস্থা থেকে দ্রুততার সহিত উত্তরণের জন্য আমার দ্বারা সম্ভব ভালো যা কিছু রয়েছে সেই চেষ্টা করে যাচ্ছি। এর পরেও আসলে আমরা দেখেছি একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, মগজে একটি বাংলার মাটিতে একটি ঘৃণিত শব্দ, বাংলার ইতিহাসে ৩০ লক্ষ শহীদের আত্মাহুতির জন্য দায়ী যে শব্দ, আমার ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারানোর জন্য দায়ী যে শব্দটি, আমার প্রিয় মাতৃভূমির এই পলি মাটিকে রক্তে লাল করার জন্য দায়ী যে শব্দটি, সেই শব্দটিকে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে কিভাবে উস্কে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা দ্রুততার সাথে বুঝতে পারে, হয়তোবা সেক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে, থেকে থাকতে পারে, কিন্তু এখন অন্তত আমরা বলতে চাই যে সারা দেশের সকল শিক্ষার্থীরা, সকল মানুষ বুঝতে পেরেছে যে কি যাতনা ছিল বিষে, বুঝেছে আসছে যে আজ সারা দেশের মানুষই বুঝতে পেরেছে যে কি বিষ আমরা ভুলক্রমে পান করে ফেলেছি। যাই হোক, সেই বিষ এখন দেশের মানুষই ওঝা হয়ে ঝাড়াতে শুরু করেছে। খুব শীঘ্রই সেই সাপকে বশে এনে, যেই সাপগুলো দেশের মানুষকে এই বিষ প্রয়োগ করেছে, সেই সাপগুলোকে বশে এনে দেশের মানুষই পিটিয়ে এদের বিচার করবে, সেদিন বেশি দূরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আপনার কাছ থেকে এতক্ষণ আমরা ছোট ইতিহাস শুনে আসলাম 5ই অগস্ট পর্যন্ত, জুলাই থেকে আরম্ভ করে কি ঘটলো সেটা ইতিহাসকে অস্বীকার করা যাবে না, কিন্তু 5ই অগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আজকে আরো কিছু এই মুহূর্তে কিছু আপডেট আছে। আমরা টুঙ্গিপাড়া নিয়েও কিছু কথা বলবো আপনার সাথে, অনেকে এই বিষয়টা নিয়ে আপনার কাছে সরাসরি, কারণ আপনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারা আপনার কাছ থেকে জানতে চায়, যেটা একটা গুজব ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তা আমরা সেটা নিয়ে পরবর্তী কিছুক্ষণ পরেই আসবো, কিন্তু তার আগে আপনার কাছে কিছু বাস্তবতা আবার কথা, অপ্রিয় সত্য কথা আরো শুনতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের এই লাইভটুকু শেয়ার করে দেন আপনাদের সোশ্যাল মিডিয়ায়, তাহলে যারা আমাদেরকে সরাসরি এখন দেখতে শুনতে পাচ্ছেন না, তারা হয়তোবা যুক্ত হবেন, প্রশ্ন করবেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট তাদের জানার জন্য। বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান আজকে যুক্ত হয়েছেন, অপ্রিয় কথার মুখোমুখি হয়েছেন আমার সাথে। চলমান রাজনৈতিক অস্থিরতা বলা যদি সম্ভব হয়, এটা অস্থিরতা নয়, মেটিকুলাসলি ডিজাইন, ডক্টর ইউনূসের 2টি শব্দ একত্রিত করে যে ব্যবস্থাটার কথা উনি প্রকাশ করেছেন, মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতা দখল করা, সেই অবস্থায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা, এবং সেই নিষিদ্ধ সংগঠনের হাজার হাজার বলবো না, আরো বেশি, আমরা কোটি বলতে পারি, নেতা কর্মীরা, ছাত্রলীগের, স্পেশালি ছাত্রলীগের নেতা কর্মীরা বাংলাদেশে, আমি যদি বলি আটকা পড়েছেন সেটা যেরকম সত্য, কিন্তু আটকা না পড়ে ওনারা যাবেন কোথায়? ওনারা বাড়িতে থাকতে পারছেন না, ওনাদের স্কুলে যেতে পারছেন না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না, পরীক্ষার হলে যেতে পারছেন না, ইনকাম করতে পারছেন না, বাড়িতে ঘুমাতে পারছেন না। ছাত্রলীগ যে গতানুগতিক রাজনৈতিক ধারায় ছিল, তাতে নেতা কর্মীদের আমি বলবো যে বেশিরভাগই তাদেরকে তেমন স্কিল করে গড়ে তোলা হয়নি, যাতে করে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে অন্য কিছু করতে পারে, এবং তাদের অর্থনৈতিক এই চরম দুরবস্থার ও যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে আপনার নেতা কর্মীরা যারা এখন মানবতার জীবন যাপন করছে, হাইডিং এ আছে কারণ তারা নিষিদ্ধ, তাদের উদ্দেশ্যে আপনার সুস্পষ্ট কি কোনো বার্তা রয়েছে? ধন্যবাদ। শেখ অবশ্যই অবশ্যই যা সুধীর ভাই, একেবারে মর্মস্পর্শী, চোখে পানি নিয়ে আসা একটি বিষয় আপনি উপস্থাপন করলেন। আসলে আমার এই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে ঘর ছাড়া, তাদের
পরিবারের উপরে অসহনীয়, অমানবিক, নজিরবিহীন অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের 3.5 থেকে 4 লক্ষ শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তারা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। কেন? এই মব সন্ত্রাসের কারণে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে হাজার হাজার মিথ্যে মামলা সাজিয়ে দেয়া হয়েছে। তো আমি বলতে চাই, শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার রয়েছে, জাতিসংঘ ঘোষিত যে মানবাধিকারের অন্যতম একটি উপাদান, সেটি হচ্ছে শিক্ষার অধিকার। সেই শিক্ষার অধিকার থেকে কোন ক্ষমতা বলে এই ফ্যাসিস্ট, এই খুনি সরকার আমার সংগঠনের শিক্ষার্থীদেরকে, ভাইদেরকে, বন্ধুদেরকে, বোনদেরকে বঞ্চিত করছে? আজকে আপনি যে বিষয়টি বলেছেন দশমির ভাই, এটার সাথে একটু লম্বা আলোচনা না টানলেই নয়। সেটি হচ্ছে যে ছাত্রলীগের নেতা কর্মীদের যে অর্থনৈতিক দুরবস্থা বা মানবেতর জীবনযাপন, এটি তো আসলে অস্বীকার করার উপায় নেই। আসলেই বাস্তবতাটা এরকম। ছেলেরা, মেয়েরা তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না। অনেকের, হাজার হাজার নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তাদের পারিবারিক যে ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। তাদের বাবা মার উপরে হামলা করা হয়েছে। আমরা দেখেছি আমার মৌলভীবাজারের ছাত্রলীগের কর্মী, পঞ্চগড়ের ছাত্রলীগের কর্মী, তাদের মাকে, আপনি তো আমার থেকে অনেক সিনিয়র হবেন দশমীর ভাই, নিশ্চয়ই আপনি আরো ভালো বলতে পারবেন ইতিহাসে কখনো এরকম দেখেছেন কিনা। আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক দেশের ইতিহাস জানেন, পড়েন। পৃথিবীর ইতিহাসে কোথাও একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী বলে তাকে ঘরে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে, এরকম কোন নজির পৃথিবীর ইতিহাসে কোথাও দেখেছেন কিনা, আমরা কেউ দেখেছি কিনা, বিশ্ব কখনো দেখেছি কিনা, আমার আসলেই জানা নেই। আমি আসলে জানি না এরকম পৃথিবীর কোথাও ঘটেছে কিনা। আজকে এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আমার ছাত্রলীগের নেতা কর্মীদেরকে যেতে হচ্ছে। আজকে বিভিন্ন ভাবে তাদের নামে মিথ্যা মামলা, বেসাতি সাজিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। আদালতে তাদের পক্ষে আইনজীবীদেরকে জামিন শুনানি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। ছাত্রলীগের ছেলেদের, মেয়েদের যারা আইনজীবী দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায়, তাদের উপরে অকথ্য অমানবিক ভাবে হামলা করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, এই অমানিসা, এই অন্ধকার কাটতেই হবে। ছাত্রলীগের ভাইরা হতাশ হওয়ার কিছু নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই। দেখুন, 48-এর 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি বাংলাদেশের রাজনীতিতে যত কালো অধ্যায় এসেছে, সকল কালো অধ্যায়ের সর্বপ্রথম নিকৃষ্টতম শিকার এই ছাত্রলীগকে হতে হয়েছে। পাকিস্তান আমলে এই ছাত্রলীগকে নিষিদ্ধ থাকতে হয়েছে, রাজনীতি বন্ধ করা হয়েছে। তাতে ছাত্রলীগ থোড়াই কেয়ার করেছে। ছাত্রলীগ এইসব নিষেধাজ্ঞাকে, এইসব ভুইফোর সরকারের অগ্রহণযোগ্য এইসব বিধিবিধানকে তোয়াক্কা করে চলে না। আমরা স্পষ্টত বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতাকর্মী এই ধরনের অপচক্রান্তে, ভিন্ন চক্রান্তে অবশ্যই ভীত হবেন না। তারা এই ধরনের নির্যাতন, নির্মম নিপীড়ন যতই করুক না কেন, আমরা তো হচ্ছে হীরের টুকরা। ছাত্রলীগের প্রতিটি ছেলে, প্রতিটি মেয়ে হচ্ছে একটি হীরের টুকরার মতো। ছাত্রলীগের ছেলেদের, মেয়েদেরকে যত নির্যাতিত করবেন, যত অত্যাচার করবেন, যত বেশি অমানবিক, পৈশাচিক, অসহনীয় পরিস্থিতি পর্যায়ের দিকে আপনি নিয়ে যাবেন, তারা ততটাই তাদের পিতা মুজিবের আদর্শে উদ্ভাসিত হবে, অনুপ্রাণিত হবে এবং দেশ মাতৃকাত্তরে যে কোনো ত্যাগ শিকারে তারা ততটাই পোক্ত হয়ে নিজেদেরকে গড়ে তুলবে। সুতরাং হীরের টুকরোর মতো এই ছাত্রলীগকে যতই আঘাত করবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, ততই এই বাংলার বুকে উজ্জ্বল হয়ে ভাস্বর হবে। এবং আপনি যে একটি বিষয় বলেছেন যে আসলে তো এই ধরনের একটি পরিস্থিতি কখনো একটি দেশে আসতে পারে, সেই চিন্তা ভাবনা আমাদের ছিল না। ছাত্রলীগের কোনো নেতাকর্মী সংগঠনের থেকে কখনোই কোনো লাভের আশায় ছাত্রলীগ করে না। তারা সবসময় এই সংগঠনের জন্য বিনা স্বার্থে, নিঃস্বার্থে, স্রেফ আদর্শিক কারণে সংগঠনটি করে, ভালোবেসে। আজকে আপনি যে বিষয়টি বলেছেন সেটির সাথে আমি সর্বোচ্চ একমত। আসলেই আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে অত্যন্ত অমানবিক এবং মানবতার অসহায় জীবনযাপন করছে। তাদের সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা, সমবেদনা এবং আমাদের সংগঠনের যারা অতীত ইতিহাসকে বর্ণাঢ্য করেছে, আমাদের যারা সিনিয়র রয়েছেন, অগ্রজ রয়েছেন, সারা দেশে বিদেশে যে যেখানে আমাদের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী রয়েছে, তারা সবাই
তাদের জায়গা থেকে এই সমস্ত নেতাকর্মীদের পাশে যতটুকু দাঁড়ানো সম্ভব দাঁড়াচ্ছেন। আমি তো মনে করি, আমি এবং বিশ্বাস করি যে নিশ্চয়ই আমাদের চেতনা, মুজিব চেতনার যে একজন অত্যন্ত কি বলবো দৃঢ় মনোবলের মানুষ আপনি দস্তগীর ভাই, নিশ্চয়ই আপনিও আপনার জায়গা থেকে এই ছাত্রলীগের অনেক ছেলে মেয়েদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন। তা আমাদের এরকম অজস্র ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রয়েছে যারা তাদের জায়গা থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের এই দুঃসহ অমানবিক সময় পাশে থাকার চেষ্টা করছেন। আজকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমাদের সেই সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী ভাই বোন বন্ধুদেরকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। এই কারণে যে আজকে আপনারা সত্যিকারের আদর্শিক ধ্যান ধারণা, আদর্শিক চিন্তা ভাবনা লালন পালন আপনাদের ওই হৃদয়ে করেন বলেই আপনার এই দুঃসময় ছাত্রলীগের নেতা কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই কারণে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, প্রাণ ঢালা ভালোবাসা। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আবার অগ্রজ অনুজ সবাই মিলে জয় বাংলার স্লোগানে ওই বাংলার রাজপথকে কম্পিত করে ওই বাংলার মাটিতে পুনরায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সারা বিশ্বের বুকে কাঁপন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করে বাংলাদেশে শান্তির সুবাতাস ফিরিয়ে আনবই আনবই আনবই। অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আজকের অপ্রিয় কথার মুখোমুখি হচ্ছেন সাধারণ সম্পাদক, বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারই সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আপনারা যারা কথা সরাসরি শুনছেন তারা ইতিমধ্যে হাজার হাজার প্রশ্ন পাঠিয়েছেন। সবচেয়ে বেশি যারা বলছেন তারা জয় বাংলার কথা বলছেন, বঙ্গবন্ধুর কথা বলছেন, এবং অনেকে আবার প্রশ্ন রেখেছেন সরাসরি, যার অনেকগুলি ইতিমধ্যে শেখ ওয়ালি আসিফ ইনান উত্তরও দিয়েছেন। অনেকে আবার বলেছেন যৌবনের প্রথম প্রেম ছাত্রলীগ, সেটা যারা ছাত্রলীগ করেন, যারা ছাত্রলীগ ধারণ করেন তারা অবশ্যই এভাবেই তারা প্রকাশ করেন। এটাই আমরা দেখেছি, যে দেখে এসেছি। একটা বিষয় হলো যে অনেকে, আপনি যখন ছাত্রদের বিভিন্ন দুরবস্থার কথা বলছিলেন তখন এখানে অনেকেই বলেছেন বিভিন্ন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারেন নাই, এবং তারা এমনকি LLB পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নাই, এই সকল অনেক কিছু বলেছেন। তারপর একজন জিজ্ঞেস করেছেন আগামীকালকের গোপালগঞ্জের বিষয়টি নিয়ে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আসব। তার আগে আরো একটি বিষয় আপনাকে আমি জানতে চাই, এটা কোনো প্রশ্ন অন্য কারো কাছ থেকে নয়। দেখা যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘ সময় ধরে তার মূল সংগঠন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় তারা অনেকটাই এমন একটা, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি একদম সাংবাদিক হিসেবে মতামতটা বলছি, সেটা হলো যে অনেকটাই যে আপনারা মূলত ধারাবাহিক গতানুগতিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন। আপনাদের কাছে আমার ধরা পড়েনি তেমন কোনো নতুনত্ব, অন্ততপক্ষে আমি ধরতে পারিনি। বর্তমান প্রেক্ষাপটে যখন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত কর্মীদের উপর জেল জুলুম, হুলিয়া, হত্যা, বাড়িঘর ধ্বংস, ব্যবসা ধ্বংস, যারা ইতিমধ্যে বিবাহিত তাদের সন্তানদেরকে অত্যাচার, তাদের স্ত্রীদেরকে অত্যাচার, মাকে হত্যা, পিতাকে হত্যা, এইসবগুলো চলছে, তখন আপনারা নিজেদেরকে যেহেতু বলবো যে নিরাপদে রেখে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দেওয়ার জন্য নিরাপদে যাওয়া একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, সেখান থেকে আপনারা ভবিষ্যৎ ছাত্রলীগকে কিভাবে দেখছেন? আপনারা কি রিব্র্যান্ডিং করবেন? আপনারা কি ফর্ম চেঞ্জ করবেন, রিফর্মিং করবেন, অথবা আপনারা এখন নিজেদেরকে রক্ষা করার কৌশলে অবস্থান করছেন? আপনি বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আপনার মুখ থেকে এর উত্তর শুনতে চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ দস্তগীর ভাই, খুব সুন্দর শব্দের মধ্য দিয়ে আপনি আপনার প্রশ্নটি সমাপ্তি টেনেছেন। আপনার তাহলে মূল প্রশ্ন হচ্ছে রিব্র্যান্ডিং অর রিফর্ম অর রেজিস্ট্যান্স, যদি আমি বুঝতে পেরে থাকি। জি, তো
রিব্র্যান্ডিং যে বিষয়টি বলেছেন, দেখুন ছাত্রলীগ তো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় ব্রান্ড, এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ঐতিহ্যময় গৌরবময় ছাত্র রাজনীতির ইতিহাসকে রিপ্রেজেন্ট করে, এর তো সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলাদেশের ইতিহাসের, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় ব্র্যান্ড যিনি ছিলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয়, বাঙালির অবিসংবাদিত নেতা যিনি ছিলেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক যিনি ছিলেন, স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি যিনি ছিলেন, বাঙালির সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠনটির ব্র্যান্ডিং এর আসলে কিছু নেই। চেনা বামনের পৈতা লাগে না। বাংলাদেশ ছাত্রলীগের যা অর্থাৎ রিব্র্যান্ডিং অপশনটা আর টিকছে না, তাহলে কি রিফর্ম করবেন না এখন আপনারা রেজিস্ট করবেন? খুব সুন্দর বলেছেন। রিফর্ম যে বিষয়টি, রিফর্ম বলতে আমরা বুঝি সময়ের সাথে সাথে নিজেদেরকে সেই সময়ের সাথে প্রাসঙ্গিক করা। এটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তার ৭৭ বছরের ইতিহাস ধরেই যুগের সাথে সাথে, চাহিদার সাথে সাথে, সময়ের সাথে সাথে, সামাজিক প্রেক্ষাপটের সাথে, শিক্ষার যে গুণগত পরিবর্তন, শিক্ষার যে কাঠামোগত পরিবর্তন, সবকিছুর সাথে সাথে, যেহেতু শিক্ষার্থীদের সাথে কানেক্টেড একটি সংগঠন তো বাংলাদেশ ছাত্রলীগ, তো শিক্ষার যে আধুনিকায়ন, শিক্ষার যে জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ততা, শিক্ষার সাথে যে জ্ঞান বিজ্ঞানের প্রসারতা, সবকিছুর সাথে মিলিয়ে ছাত্রলীগের যে পরিবর্তনের কার্যক্রম, ছাত্রলীগের কাঠামোতে যে পরিবর্তনের কার্যক্রম, সেটি কিন্তু সবসময় আমাদের আসছে। আমাদের বিগত দিনে সকল কমিটি থেকেই এই কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত আছে। সেই সাথে পাশাপাশি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ জাতির একটি আদর্শিক জায়গাকেও উপস্থাপন করে, সেই আমাদের সংগঠনের কাঠামো, সাংগঠনিক স্ট্রাকচারের নবকরণের পাশাপাশি আমরা কিন্তু সবসময় জাতির যে কোনো ক্রান্তি লগ্ন, জাতির যে কোনো ক্রাইসিস, জাতীয় যে কোনো ইস্যুতে সবসময় আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা কাজ করি এবং কাজ করে যাচ্ছি। শুধুমাত্র সেটি নয়, আমরা তো জানি যে দেখেন সাম্প্রতিক সময় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ ছিল করোনা মহামারী। সারা বিশ্বে এই করোনা মহামারীতে ছাত্রলীগ কিন্তু একটি অবাক করা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনায় কিন্তু আমরা দেখেছি যে পরিবারের সদস্যরাও তার পরিবারের সদস্যদের লাশ কাঁধে তুলতে সাহস করেনি। যাই হোক, এটি হিউম্যান নেচার, তো সব জায়গায় একরকম হবে না, ম্যান টু ম্যান ভেরি করে। সেখানে কিন্তু স্পেসিফিক ছাত্রলীগের ছেলেরা সেই লাশ কাঁধে তুলে কবর দিয়েছে। তো আজকে এই ধরনের দুর্যোগ পূর্ণ সময়গুলোতেও আমরা কিন্তু দেখি এখনো এই দুরবস্থার মধ্যেও দেখবেন ছাত্রলীগের ছেলেরা ব্লাড ডোনেশন করছে। খাইতে পারতেছে না, ঘরে থাকতে পারতেছে না, পড়াশোনা করতে পারতেছে না, কোথাও শুনছে অমুক বাড়ির তমুক ভাইয়ের সমুখ আত্মীয়র একটু ব্লাড লাগবে কোনো কারণে, সে কিন্তু দৌড়ে গেছে তার ব্লাডটা নিয়ে, তার ব্লাডটা সে ডোনেট করার জন্য সে কিন্তু দৌড়ে চলে গেছে, সে ব্লাডটা দিয়ে আসতেছে। আজকে এই মহা দুর্যোগের সময়ও যখন দেশে বন্যা পরিস্থিতি হয়, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, একদম শোনা যাচ্ছে। দুঃখিত, নেটওয়ার্ক একটু সমস্যা হওয়ার কারণে। আজকে এই দুঃসহ অবস্থা ছাত্রলীগের, মানে আকাশেই তো ছাত্রলীগের প্রতিটি ছেলের মানে মাথার উপরেই তো বিশাল বাজ পড়া একটি অবস্থা। এই অবস্থায় দেশে যখন কোথাও বন্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে মানুষের জন্য ছুটে যাচ্ছে, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছে, মানুষের জন্য কাজ করছে। সবসময় ছাত্রলীগ কিন্তু যুগে যুগে কালে কালে, সেটা বন্যা হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, করোনা মহামারী হোক, মানুষের যে কোনো প্রয়োজন হোক, কেউ অ্যাক্সিডেন্ট করেছে তাকে সহযোগিতা করা হোক, কোনো শিক্ষার্থী খারাপ অবস্থায় আছে, কোনো সমস্যা আছে, তার সেই সমস্যা দূরীকরণে যে কোনো ভাবে তাকে সহযোগিতা করা হোক, মানুষের জন্য রক্তদান করা, সামাজিক বনায়ন করা। যেহেতু ক্লাইমেট চেঞ্জের কারণে সারা বিশ্ব একটি বৈশ্বিক ঝুঁকির মধ্যে রয়েছে, আমরা সবাই জানি, বিশেষত বাংলাদেশ তো একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই জায়গা থেকে দেশকে রক্ষার জন্য বা বৈশ্বিক পরিবেশকে রক্ষার জন্য বৃক্ষরোপণের মতো কার্যক্রমগুলো কিন্তু ছাত্রলীগ সবসময় করে থাকে। তো এই ধরনের একটি সংগঠনে
হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে হাতের 5 আঙ্গুল সমান হবে না। এই যে আমার হাতের 5টি আঙ্গুল কিন্তু সমান নয়। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, টু আর ইজ হিউম্যান। ছাত্রলীগ তো আসলে ভিন গ্রহ থেকে আসা কেউ করে না, আমার আপনার মতো যারা মনুষ্য সেই ছাত্রলীগ করছে। এই ক্ষেত্রে অনেক কর্মীরা অনেক সময় ভুল ত্রুটি করে থাকে, ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু দেখার বিষয় হচ্ছে সংগঠন হিসাবে এজ এ বডি ছাত্রলীগ সেই ভুল ত্রুটিগুলো বা বিচ্যুতিগুলো বা অন্যায়গুলোর ক্ষেত্রে কি করছে, এটি আপনাকে দেখতে হবে। ছাত্রলীগ কোন ধরনের অন্যায়কে অবিচারকে প্রশ্রয় দিচ্ছে কিনা এই বিষয়টিকে আমাদের কিন্তু অনুধাবন করতে হবে। যদি সুতরাং কোনো আমরা যদি কোনো এরকম ইয়ে থাকে যেটাকে বলে যে আপনাদের প্রতি ছাত্রলীগের প্রতি যে ধরনের রিউমার তারা সেই সময়ে মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনের সময় ছড়ানো হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা হেলমেট বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী অত্যাচার করছে, পিটাচ্ছে, যদি এরকম কেউ আপনাদের ছাত্রলীগের প্রমাণিত হয় বা অপ্রমাণিত হোক, আপনারা সেই দায়ভার নিচ্ছেন কিনা এবং তার জন্য কোনো অনুভূতি বা দুঃখ প্রকাশ আপনারা করবেন কিনা? জি, ধন্যবাদ। দেখুন, হেলমেট পরে কারা আসলে ছাত্র, যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের ভাই আপনি দেখেছেন কিনা, খুব প্রচলিত একটি কথা সবাই বলে থাকে, বাংলাদেশের একটি খুব একটি ছাত্র সংগঠনকে নিয়ে, হ্যাঁ, যে লুঙ্গির তলে শিবির। হ্যাঁ, তো ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে মাথায় হেলমেট পরে কারা ছাত্রলীগের মিছিলের কোনাকাঞ্চি আগে পিছে ডানে বামে দিয়ে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়নের জন্য, সেটি কিন্তু এখন জাতির কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু জাতির আপনার কাছে প্রশ্ন রয়েছে, আপনি তো সাধারণ সম্পাদক, একটি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে এই বিষয়টা সহজ হবে কেন? আপনার দায়ভারটা কোথায়? যদি উত্তর দিন। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই যে সহজ করার বিষয়টা, এটা এখানেই কিন্তু আসলে আমাদের যে আমরা যে বলি উদার মুক্তমনা গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ, এই যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু নিছক শব্দ নয়। These are the words which we hold in the core point of our heart. এই শব্দগুলোকে আমরা আমাদের হৃদয়ের গভীরে ধারণ করি। উদার রাজনীতি, মুক্তমনা রাজনীতি, সহনশীল রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক। কিন্তু কোন ধরনের নেটিং থাকবে না যে এখানে যারা রাজাকার হিসাবে ঢুকে পড়লো, এই যে আমরা বাংলাদেশে এখন সমানে বলছে ছাত্রলীগের লুঙ্গির নিচে শিবির ছিল, এই শিবিরকে আপনারা খুঁজে পাওয়ার জন্য কোন ধরনের প্রচেষ্টা চালাননি? এবং সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি কোনো দায়বদ্ধতা নেই? আমি খুব সংক্ষেপে এই জায়গাটাই থাকতে চাই, আপনি যদি অবশ্যই অবশ্যই আমাদের স্কুটিন পদ্ধতিগুলো সময়ের সাথে সাথে অবশ্যই এগুলোকে আমাদের সংযোজন বিয়োজন করতে হবে। এবং যেহেতু একটি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন আমরা দেখলাম, সামনের দিনে অবশ্যই আমরা যতদিন ছাত্রলীগের নেতৃত্বে আছি বা সামনে যারাই ছাত্রলীগ করবে, সংগঠনের ডেডিকেটেড নেতা কর্মী যারাই থাকবেন, অবশ্যই আপনাদেরকে ডানে বামে কে সংগঠন করছে, আগে পিছনে কে সংগঠন করছে, এটি কিন্তু খুব ডিপলি অবজার্ভ করতে হবে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের সাথে কারা এই সংগঠন করছে, তাদের আসলে উদ্দেশ্য কি, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের চিন্তা চেতনা কি, তারা কি আসলেই শিক্ষা, শান্তি, প্রগতির যে ধারাবাহিকতা, যে মূলনীতি রয়েছে সেটিকে বিশ্বাস করে এই সংগঠনে এসেছে, নাকি এর ব্যতিরেকে ভিন্ন কোনো ষড়যন্ত্রের দুরভিসন্ধিমূলক প্রয়াস তারা চালানোর জন্য এই সংগঠনে এসেছে। এটি কিন্তু আমাদেরকে আসলেই মনে রাখা উচিত ছিল এবং সামনের দিনে এবং এখনো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, খুবই সতর্ক দৃষ্টি রাখতে হবে। তবে এটাও সত্য যে বাঙালির যে চিরায়ত সত্তা, না, আমরা তো বাঙালি, যাতে তো বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। তো এই যে ধারাগুলো রয়েছে, তো বাঙালির যদি আপনি ইতিহাসের ধারা দেখেন না, কেন জানি এই বাঙালির ইতিহাসের ধারাটাই হচ্ছে প্রতারিত হওয়ার ধারা। তো যাই হোক, এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে পলাশীর আম্রকাননে সেই নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরিও মনে রাখতে হবে। আমাদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে ৭৫ 15 আগস্টে হারানোর পর নব্য যে মির্জাফর ছিলেন, সেই মোস্তাকের বেইমানিকে আমাদের মনে রাখতে হবে। এবং
এইবারে মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে ছাত্রলীগের গায়ে কালিমা লেপনের চেষ্টা করা সেই কুলাঙ্গারদের থেকে যে প্রাপ্ত বেইমানির যে শিক্ষাটা আমরা পেলাম, এটিকেও আমাদের ভবিষ্যতে সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থেই কাজে লাগাতে হবে। দেশ এবং জাতির কথাটা সংগঠনের সাথে কেন আনলাম? কারণ ছাত্রলীগ আজকে এই দেশে তথাকথিত এই অবৈধ সরকার দ্বারা নিষিদ্ধ বলে আজকে দেশে আইন শাসনও এক প্রকার নিষিদ্ধ। ছাত্রলীগ আজকে নিষিদ্ধ বলে দেশের মানুষের সুস্থভাবে কথা বলা, যেটিকে আমরা খুব সুন্দর ভাষায় বলি ফ্রিডম অফ স্পিচ, সেটিও নিষিদ্ধ। সুতরাং ছাত্রলীগের বা আওয়ামী রাজনীতি বা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির বিস্তৃতির সাথে এই দেশের, এই জাতির, এই মাটির, এই দেশের মাটির মায়ের মানুষের একটি যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এই কারণে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শুধু সংগঠনের দায়িত্ব নিয়ে চললেই হবে না, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই সংগঠনের ভালো খারাপ করার পিছনে, করার সাথে অবশ্যই এই দেশের, এই বাংলা ভূমির, এই জাতির ভালো করবে কি খারাপ করবে এর একটি সম্পর্ক রয়েছে। বিষয়টিকে অবশ্যই আমাদের মাথায় রেখে, মননে রেখে একজন দেশপ্রেমিক নিবেদিত প্রাণ সুনাগরিক হিসাবে বাংলাদেশের জন্য কাজ করে যেতে হবে। দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের নিয়মিত প্রোগ্রাম অপ্রিয় কথার মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। খুব সংক্ষেপে আমি আপনাকে, ইনান, যখন আমরা এখন কথা বলছি তখন আপনাকে একটা সংবাদ জানাই। আজ 15 জুলাই সন্ধ্যায় নোয়াখালী জেলা কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিনের উপর হামলা করে, কোম্পানিগঞ্জে হামলা করে তাকে আহত করে থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আপনি এই বিষয়ে কোনো কিছু বলার থাকলে আপনি 30 মিনিট সময় পাবেন। 30 সেকেন্ডস প্লিজ। জি, আমি এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, বাংলাদেশের গৌরবের ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, দোষীদেরকে দ্রুততর সময় গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করে যথাযথ বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। এর সাথে আমি যুক্ত করছি আপনার, যেহেতু তীব্র নিন্দা আপনি জানিয়েছেন, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র, চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুল ইসলাম কে কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছে দখলদার বাহিনী। মফিজুল ইসলাম ভাইকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সকলেই। আপনি এর সাথে মনে হয় এটা যুক্ত করে দিলেন। দর্শক শ্রোতা, আমাদের সাথে আজকের আমাদের সম্মানিত অতিথি শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ঐতিহ্যবাহী বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র রাজনৈতিক সংগঠন, যার যেই সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের প্রায় সকল সম্মুখ সারির নেতা কর্মীরা তাদেরকে নিরাপদ আশ্রয়ে রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশকে 71-এর চেতনাকে ফিরিয়ে আনার জন্য এবং 32 নম্বর সহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের যে স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সবগুলো সহ বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, তা থেকে বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাবে। তখন কথা বলছি শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে। মিস্টার ইনান, যখন কোন সরকার ক্ষমতায় থাকে তার রাজনৈতিক সহযোগীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেন, নৈতিক এবং অনৈতিক সেটা আইনগত ভিত্তিতে আমরা বিচার করব। কিন্তু আমরা যেহেতু এই মুহূর্তে আইনের লোক নই, আমরা এখানে আমি আপনাকে অপ্রিয় কথাগুলোই জিজ্ঞেস করতে চাই। ছাত্রলীগের অনেক কিছু নেতাকর্মী নিশ্চয়ই যারা গত 15 বছরে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা হয়তো বা নৈতিক ভাবেই নিয়েছেন, অনৈতিকের কথা আমি বলছি না, সেটা আইন বিভাগ দেখবে। এই মুহূর্তে সংগঠনের দুঃসময় তাদের অবস্থান কোথায়, কি তারা কি বাংলাদেশের, আপনি যেটা একটু আগে নিজ মুখেই বললেন যে শুধু আপনার মুখ থেকে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে
ছাত্রলীগের প্রায় সকল নেতা কর্মীর এই নিদারুণ আর্থিক সমস্যায় আছে, যা একটু আগে আপনি বিস্তারিত ভাবে বলেছেন। এই মুহূর্তে তাদের আসলে বাঁচারও উপায় নেই, রোজগারের উপায় নেই। আর্থিক সমাধানের ব্যবস্থা বাংলাদেশ ছাত্রলীগ করতে পারবে না এটা আমাকে বোঝানোর অবকাশ নেই, কারণ বাংলাদেশ ছাত্রলীগের হয়তো অবশ্যই আপনার ছাত্র রাজনীতি করেন, কিন্তু আপনারা তো নিজের কোনো ফান্ড সংগ্রহ করেন না। কিন্তু যে সকল ছাত্র লিডাররা গত 15 বছরে নৈতিকভাবেই তারা বিভিন্ন সুবিধা নিয়েছেন এবং তারা এখন আপনাদেরকে সহযোগিতা করছে কিনা, যারা বিপদে আছে তাদেরকে সহযোগিতা করছে কিনা, যদি না করে থাকে আপনি সাধারণ সম্পাদক হিসেবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? ধন্যবাদ। জি ধন্যবাদ। দেখুন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 72 যে সংবিধান, তার 38 নং অনুচ্ছেদ আর্টিকেল 38-এ উল্লেখ রয়েছে যে প্রত্যেক মানুষের তার নিজ নিজ পছন্দ মতো সংগঠন করার অধিকার রয়েছে। আজকে তো সংবিধানের এই অনুচ্ছেদটিকেই ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা দেখছি আজকে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমার সংগঠন করার অধিকারই তো কেড়ে নেওয়া হয়েছে। আমার ছাত্রলীগের যে সাবেকরা, অগ্রজরা, হয়তোবা কেউ যুবলীগে, কেউ স্বেচ্ছাসেবক লীগে, কেউ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে রয়েছে, কেউ বা কর্মক্ষেত্রে রয়েছেন, কেউ বা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা প্রবাস জীবনে কর্ম করে খাচ্ছে, কেউই তো আসলে দেশের মাটিতে সংগঠনটা করার অধিকার পাচ্ছেন না। আজকে কোথাও আপনি মিছিল নিয়ে নামলে আপনার উপরে হামলা করে, বোমা মেরে, গুলি করে, দা দিয়ে, রামদা দিয়ে, চাপাতি দিয়ে মেরে আপনাকে আহত করা হচ্ছে। যদিও নতুন করে যুক্ত হলো পাথর দিয়ে মেরে হত্যা। এটা যদিও ছাত্রলীগ আওয়ামী লীগের তিনি কেউ নন, কিন্তু তিনি বাংলাদেশের একজন নাগরিক, তো বাংলাদেশের একজন মানুষ। তো এই পাথর মেরে হত্যাটাও নতুন সংযোজন। দা, রামদা, চাপাতি, গুলি, বোমার পাশাপাশি পাথরকেও আমি একটি মরণাস্ত্র হিসেবে এই মুহূর্তে আমাকে সংযোজন করতে হচ্ছে এই ইউনুসিয়াতের যুগে। তো সুতরাং এমন একটি পরিস্থিতিতে আসলে যে কাউকে ঢালাও ভাবে দোষ নিয়ে তো লাভ নেই। যে যারা বিগত দিনে সংগঠন করে গিয়েছে, যারা এই করেছে সেই করেছে, অনেক কথা বলা যায়। আসলে বলার ক্ষেত্রে তো আমরা চাইলে অনেক কিছু বলতে পারি, কিন্তু কি বলছি, কেন বলছি, কাকে বলছি, কি উদ্দেশ্যে বলছি, বলে লাভ কি, আসলে যাকে বলছি তার বাস্তবতা কি, তার প্রেক্ষাপট কি, এগুলোও তো আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে, বোঝার চেষ্টাটুকু অন্তত করতে হবে। তো সেই জায়গা দিয়ে আমার ছাত্রলীগের অগ্রজরা যে যেখানে রয়েছেন, আমি বিশ্বাস করি তারা তাদের জায়গা থেকে সাধ্য মতো অবশ্যই চেষ্টা করবেন কাজ করতে, দেশের এই ক্রান্তিকালে তাদের সাধ্যমতো অবদান রাখতে। পাশাপাশি ছাত্রলীগের যারা রানিং নেতৃবৃন্দ রয়েছেন, যে যেখানে যেভাবে রয়েছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, কেউ নিরাপদে রয়েছেন, কেউ বা খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন, আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন নিজ নিজ নিরাপত্তাটুকু নিশ্চিত করে আমরা চেষ্টা করি না কিভাবে পরিস্থিতিটাকে পরিবর্তন করা যায়, কিভাবে মানুষের মধ্যে যে সচেতনতা সৃষ্টি হয়েছে এই সচেতনতাকে একেবারে সুন্দরভাবে একটি গণজাগরণে পরিণত করা যায়। আমাদেরকে কিন্তু এই চেষ্টাটা করতে হবে, ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। আজকে আমরা দেখছি আমাদের নেতাকর্মীরা, অজস্র নেতাকর্মীরা, হাজার হাজার বলবো না, লক্ষ নেতাকর্মী আজকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত রয়েছে শুধুমাত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে। এটি হচ্ছে তাদের মূল অপরাধ। এর বাইরে তাদের নামে সাজিয়ে গুছিয়ে কারো নামে 100, কারো নামে 50, কারো নামে 10, কারো নামে 5, কারো নামে 20টি মামলার বেসাতি সাজিয়ে বসা হয়েছে। এক প্রকার দোকান, মানে মামলার দোকান খুলে বসা হয়েছে, যেগুলোর অনেকগুলোই, অনেক হত্যা মামলা আমরা দেখেছি। সম্মানিত সেই হত্যা মামলায় যারা মারা গিয়েছেন সেই সমস্ত তথাকথিত শহীদদের আমরা ফিরে আসতেও দেখেছি। আসলে হয়তোবা তারা মিথ্যা একটি মৃত্যুর নাটক সাজিয়েছিলেন, তো জাহান্নামের আগুন তাদেরকে এতই পড়িয়ে ফেলেছে যেটি সহ্য না করতে পারে তারা আবার এই পৃথিবী নামক জাহান্নামে বা এই পৃথিবী নামক এই গ্রহে ফিরে এসেছে। সুতরাং আমরা বলতে চাই ছাত্রলীগের ভাইয়েরা, বন্ধুরা, সাবেক, বর্তমান, অগ্রজ, অনুজ, বন্ধুপতি, যারা যে যেখান থেকে আমার এই বক্তব্যটি শুনবেন, আমি আপনাদের সবার কাছে করজোরে অনুরোধ রাখতে চাই যে আপনারা আপনাদের সাধ্যমতো যে যেভাবে পারি অর্থনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম হলো আমরা যেন আমাদের জায়গা থেকে যে যার মতো করে অবস্থানটুকু, যে যার মতো করে অবদানটুকু রাখতে পারি, যেন আমরা গর্ব করে বলতে পারি যে 71-এর স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ ছাত্রলীগ
তার ইতিহাসে যে সবচেয়ে কঠিনতম সময়ের মুখোমুখি হয়েছে, সম্মুখীন হয়েছে, সেই সময়ে আমি আমার সংগঠনের জন্য এই অবদানটুকু রেখেছি। এটুকু যেন আমরা বলতে পারি, সেই অনুরোধটুকুই আমি আপনাদের কাছে রাখছি। আপনারা যে যার জায়গা থেকে যে যেভাবে পারি সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, আবার বলছি দেশ এবং জাতির স্বার্থে, এই বাংলা মায়ের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার স্বার্থে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, এই সুমধুর সুরটিকে হৃদয়ের মানসপটে, হৃদয়ের অন্তকোণে ধারণ করে রাখার জন্য হলেও আসুন আমরা আমাদের যে যার জায়গা থেকে এই লড়াইয়ে নিরাপদে থেকে যতটুকু নিরাপত্তা বজায় রেখে সামিল হওয়া যায় সেটুকু রাখার অন্তত চেষ্টা করি। এটি আমি অন্তত করজোরে আপনাদের ছাত্রলীগের একজন ভাই হিসেবে, ছাত্রলীগের একজন বন্ধু হিসেবে, ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। দস্তগীর ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। শেখ ওয়ালি আসিফ ইনান, আজকে আপনার এই অপ্রিয় কথার মুখোমুখি হওয়ার জন্য আপনাকে এখনই ধন্যবাদ জানাবো না, কিন্তু আপনি এই অনুষ্ঠানের শুরুতেই যে কথাটুকু বলেছিলেন সেটা যে বাংলাদেশে এই ইউনূস সরকারের সময় পাথরের যুগে, প্রস্তর যুগে ফিরে গিয়েছে। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে মিটফোর্ড মেডিকেল কলেজ অথবা ওই কলেজের সামনে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, তার মাথা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার মৃতদেহের উপর অন্তত 4-5 জন লাফাচ্ছিল, উল্লাস প্রকাশ করছিল এবং লাথি মারছিল, যেটা সাধারণত কোনো বর্বর অ্যানিমেল বা কোনো অ্যানিমেল লাইফেও আমরা কম দেখি। কারণ অ্যানিমেলকে হত্যা করে খাবারের জন্য তারপর সে শান্ত হয়ে যায়, কিন্তু এই মৃত ব্যক্তিটাকে হত্যা করার পর তারপরে আবার পাথর দিয়ে তার মাথা ঘুরিয়ে দেয়া, তার লাশের উপর নৃত্য করা, এই সকল বিষয় আপনি তুলে ধরেছিলেন। পরবর্তী 24 ঘন্টায় আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কেউ বলছে যারা করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাপোর্টার বা নেতা কর্মী যারা এই হত্যায় অংশগ্রহণ করেছে, আবার অন্যরা অন্য কথা বলছে। কিন্তু আমরা সেই অভিযোগে যাচ্ছি না। আমরা দেখছি যে 24 ঘন্টার ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল বলেছেন যে হত্যাকারী বাংলাদেশের নাগরিক, যিনি হত্যা কাণ্ডের শিকার হয়েছেন তিনি বাংলাদেশের নাগরিক, যিনি হত্যা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই এবং তার জন্য তাকে কোনো রাজনৈতিক দলের, যেমন ছাত্ররা বলছিল এটা জাতীয়তাবাদী বা বিএনপির, অতএব বিএনপির বিরুদ্ধে তারা মিছিল করছিল, তখন বিএনপির সিনিয়র লিডাররা বলছেন যে হত্যাকারীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, সে বাংলাদেশের নাগরিক, তার সেইভাবে বিচার হবে এবং আমরা এর বিচার চাই, এবং এর ভিতরে যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখেছি যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখলের পর ছাত্র লীগের নামে যারা বিভিন্নভাবে এরকম অত্যাচারের সাথে যুক্ত তাদের জন্য বলা হচ্ছে তারা লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, ছাত্র লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, যুবলীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এবং তখন বলা হচ্ছে যারা ছাত্রলীগ এরা যুবলীগ, অতএব এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং এদেরকে মেরে ফেলতে হবে, এদের কোনো কার্যক্রম। আপনি এইটার তুলনা কিভাবে দেখেন? জি, খুব সুন্দর বলেছেন। দেখুন, যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা, আর প্রস্তরযুগীয় বাংলাদেশের স্বপ্নেও অপদ্রষ্টা, বলবো স্বপ্নদ্রষ্টা তো বলা যাবে না, প্রস্তরযুগীয় বাংলাদেশের স্বপ্ন অপদ্রষ্টা এই খুনি ইউনূস। সুতরাং আজকে এই বাংলাদেশে যে খুনের রাজত্ব কায়েম হয়েছে, বাংলাদেশে যে প্রস্তর যুগীয় পাথর মেরে হত্যার রাজত্ব কায়েম হয়েছে, এর সকল দায়ভারই ইউনূস সাহেবকে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। আর একটি বিষয় অস্বীকার করার কোনো সুযোগ নেই। দস্তগীর ভাই জানেন কিনা, আমার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালের ভাষায় একটি কথা আছে, অনেক সময় ওই যে সব ওই বিশাল হা করে খাওয়াকে বলে গিলে খাওয়া। তো আজকে একটি স্লোগানের সুরে না বললেই নয় যে বিএনপি জামাত মিল্লা দেশটা খাইতেছে গিল্লা।
আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি আর জামাত মিলে দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, দেশে যে আমি তুমি রাজত্ব কায়েম করেছে, এ একটা কাজ করে বলে তুমি করছো, ও একটা কাজ করে বলে তুমি করছো। এই আমি তুমি তু তু মেয়ে মেয়ে খেলা বাংলাদেশের রাজনীতিতে জনগণ বুঝে গেছে যে নিজেদের মধ্যে খুন খুন, সন্ত্রাসী চাঁদার যেই খেলার রাজত্ব তারা কায়েম করেছে, এর মধ্যে দিয়ে তারা মূলত দেশ ধ্বংসের একটা খেলায় নেমেছে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্পষ্টভাবে জানাতে চাই, দৃঢ় চিত্তে দৃঢ় প্রত্যয় বলে দিতে চাই, অঙ্গীকারবদ্ধভাবে আমরা ঘোষণা দিতে চাই